আসসালামু আলাইকুম। আমরা এর আগে সাক্ষ্য আইনের 23 ধারা পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা 24 থেকে 31 ধারা পর্যন্ত পড়ব। তাহলে এই 24 থেকে 31 ধারার ভিতরে 24 থেকে 30 পর্যন্ত আছে স্বীকারোক্তি, 24 থেকে 30 ধারা পর্যন্ত আছে স্বীকারোক্তি। তাহলে এর আগে আমরা যেটা পড়েছিলাম, স্বীকৃতি। স্বীকৃতি ছিল 17 থেকে 23 ধারা। স্বীকৃতি কত ছিল? 17 থেকে 23 ধারা। আর আজকে যেটা পড়বো সেটা হচ্ছে স্বীকারোক্তি। স্বীকারোক্তি হচ্ছে কত? 24 থেকে 30 ধারা। স্বীকারোক্তি হচ্ছে 24 থেকে 30 ধারা। তাহলে স্বীকৃতি সাধারণত দেওয়ানি মামলায় ব্যবহার করা যায়। স্বীকৃতি যে কোনো কারো পক্ষে অন্য একজন প্রদান করলেও হয়, কিন্তু স্বীকারোক্তি যে অপরাধী বা অভিযুক্তকে নিজেকেই প্রদান করতে হয় আদালতে। তাহলে আমরা আজকে যে পড়বো স্বীকারোক্তি, স্বীকারোক্তির ইংরেজি হচ্ছে কনফেশন। স্বীকারোক্তির ইংরেজি হচ্ছে কনফেশন। আর এর আগে যে স্বীকৃতি পড়েছি, স্বীকৃতির ইংরেজি ছিল এডমিশন। তাহলে দেখি আমরা স্বীকারোক্তি কাকে বলে। স্বীকারোক্তির সংজ্ঞায় বলা হয়েছে, কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে কোন প্রকার ভয়ভীতি, প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি ব্যতীত আদালতের সম্মুখে যে বিবৃতি প্রদান করে তাকে স্বীকারোক্তি বা কনফেশন বলা হয়। আবারও যদি বলি, কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে কোন প্রকার ভয়ভীতি, প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি ব্যতীত আদালতের সম্মুখে যে বিবৃতি প্রদান করে তাকে স্বীকারোক্তি বা কনফেশন বলা হয়। এটা সিআরপিসি আইনে, ফৌজদারি কার্যবিধি আইনের 164 এবং 364 দ্বারা বর্ণিত হয়েছে। সাধারণত 164 দ্বারা ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি গ্রহণ করা হয়। পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 467 বিধিতে বর্ণিত হয়েছে। আর যদি আমরা সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্ট দেখি, তাহলে এভিডেন্স অ্যাক্টের হচ্ছে আমাদের 24 থেকে 30 ধারা পর্যন্ত। এটা হচ্ছে স্বীকারোক্তি। তাহলে স্বীকারোক্তির সংজ্ঞা যদি লিখেন, তাহলে লিখে দেবেন সিআরপিসি 164/364, আর পিআরবি হচ্ছে 467, এবং এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন 24 থেকে 30 ধারা, 24 থেকে 30 ধারা। তাহলে এই ছিল আমাদের স্বীকারোক্তি। স্বীকারোক্তির ভিতরে আমাদের 4টা জিনিস থাকবে। 1 নাম্বার হচ্ছে ভয়ভীতি ব্যতীত, যে স্বীকারোক্তি প্রদান করা হবে সেটা ভয়ভীতি ব্যতীত। 2 নাম্বারে যে স্বীকারোক্তি প্রদান করা করবেন সেটা কোনো প্রকার প্রলোভন থাকবে না, প্রলোভন ব্যতীত। আর 3 নাম্বার হচ্ছে কোন প্রকার হুমকির ভয়ে সে প্রদান করবেন না। আর হচ্ছে কোন প্রকার প্রতিশ্রুতি, যে তুমি স্বীকারোক্তি দাও তোমাকে কিছু গিফট করব, যে এইরকম প্রতিশ্রুতি ব্যতীত আদালতের সম্মুখে কোন অভিযুক্ত ব্যক্তি বা আসামি যে বিবৃতি প্রদান করে তাকে স্বীকারোক্তি বলা হয়। তাহলে আমরা এবার 24 ধারা দেখবো। দেখি 24 ধারায় কি বলা হয়েছে। 24 ধারায় বলা হয়েছে, প্রলোভন দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অথবা প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে তা আদালতে প্রাসঙ্গিক নয়। যেটা আমাদের সংজ্ঞার ভিতরে ছিল সেই কথাটাই এখানে লেখা আছে। প্রলোভন দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অথবা প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো ব্যক্তির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়, সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক নয়। এই কথাটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 24 ধারায়। এই পর্যায়ে আমাদের সাক্ষ্য আইনের 25 ধারা দেখি। সাক্ষ্য আইনের 25 ধারায় কি বলা হয়েছে। সাক্ষ্য আইনের 25 ধারায় বলা হয়েছে, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না। কার কাছে? বলছে পুলিশ অফিসারের কাছে প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না। অর্থাৎ পুলিশ অফিসারের কাছে যদি কোনো স্বীকারোক্তি প্রদান করে এবং সেখানে যদি কোনো প্রকার ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে, তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রমাণ করা যাবে না। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 25 ধারা। এই পর্যায়ে সাক্ষ্য আইনের 26 ধারা দেখবো আমরা। দেখি সাক্ষ্য আইনের 26 ধারায় কি বলা হয়েছে। বলা হয়েছে, আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত স্বীকারোক্তি তার বিপক্ষে প্রমাণ করা যাবে না। অর্থাৎ পুলিশ হেফাজতে যখন থাকবে, সেই পুলিশ হেফাজতে থাকাকালে অনেক সময় নির্যাতনের ভয়তে বা অন্য কোনো কারণে সে স্বীকারোক্তি প্রদান করতে পারে। এই স্বীকারোক্তি তার বিপক্ষে প্রমাণ করা যাবে না। কখন যাবে না? যদি এখানে কোনো প্রকার ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে। যখন সে পুলিশ হেফাজতে থাকাকালে স্বীকারোক্তি প্রদান করেছে এবং ওখানে কোনো প্রকার ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল না, তাহলে সেখানে যে স্বীকারোক্তির প্রদত্ত হবে সেই স্বীকারোক্তি তার বিপক্ষে আদালতে প্রমাণ করা যাবে না। যদি আসামি পুলিশ হেফাজতে থাকাকালে যখন স্বীকারোক্তি প্রদান করে এবং তখন ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকে, তাহলে সেই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে বা প্রমাণ করা যাবে। আর যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে, তাহলে সেই স্বীকারোক্তি
তার বিপক্ষে, আসামির বিপক্ষে প্রমাণ করা যাবে না। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 26 ধারায়। তাহলে যদি আবার বলি, আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত যে স্বীকারোক্তি প্রদান করবে, সেই স্বীকারোক্তি যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে না হয়, তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রমাণ করা যাবে না। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 26 ধারা। পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 27 ধারা। দেখি সাক্ষ্য আইনের 27 ধারায় কি বলা হয়েছে। সাক্ষ্য আইনের 27 ধারায় বলা হয়েছে, আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটুকু প্রমাণ করা যাবে বা যেতে পারে। তাহলে একটু আগে আমাদের প্রত্যেকটা ধারায় বলা হয়েছে পুলিশ হেফাজতে থাকাকালীন স্বীকারোক্তি আদালতে প্রমাণ করা যাবে না যদি ম্যাজিস্ট্রেট উপস্থিতি না থাকে। এই 27 ধারায় এসে বলছে যে পুলিশ হেফাজতে থাকাকালে স্বীকারোক্তি আদালতে প্রমাণ করা যাবে বা যেতে পারে। সেটা কতটুকু যেতে পারে তার একটা পরিধি আছে, মাপকাঠি আছে। মনে করেন সেটা যদি অপরাধ সংশ্লিষ্ট এমন হয়, থানা হাজতে থাকা সময় বা পুলিশ হেফাজতে থাকা সময় এমন তথ্য আসামি প্রদান করেছে যে ওই তথ্যের আলোকে অপরাধ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার আলামত বা কোনো মালামাল জব্দ করা গেছে, অথবা অন্য কোনো আসামিকে গ্রেপ্তার করা গেছে, বা অন্য কোনো বিষয়ে মামলার রহস্য জানা গেছে, রহস্য উদ্ঘাটিত হয়েছে, সেক্ষেত্রে এই অংশটুকু আদালতে প্রমাণ করা যাবে এবং প্রাসঙ্গিক। এবার আমরা একটা উদাহরণ দেই। এই ধারায় বলা হয়েছে নাসির ইফতেখারকে হত্যা করলো। নাসির কাকে হত্যা করলো? ইফতেখারকে নাসির হত্যা করলো। এখানে নাসির কিভাবে হত্যা করছে, কি দ্বারা হত্যা করেছে, এরকম কিছুই বলা নাই। শুধু বলা আছে বা একটা মামলা হয়েছে নাসির ইফতেখারকে হত্যা করেছে। এখন নাসির পুলিশ হেফাজতে আছে। নাসির পুলিশ হেফাজতে থাকাকালে সে বলল, আমি একটা চায়না পিস্তল দিয়ে গুলি করেছি। তাহলে এই যে চায়না পিস্তল দিয়ে সে গুলি করেছে, এই চায়না পিস্তলটা সে যেখানে পাওয়া যাবে তার দেওয়া তথ্য মতে, সেটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক। আচ্ছা, এরপর বলল ইফতেখারকে হত্যা করার সময় তার সাথে আরো 2 জন সহযোগী ছিল, যারা আমাকে এই পিস্তল কিনতে সহায়তা করেছে। তাদের নাম বলল, একজনের নাম বলল জুবায়ের, একজনের নাম বলল জুবায়ের, আরেকজনের নাম বলল শাকিল। তাহলে সে একজনের নাম বলল জুবায়ের, আরেকজনের নাম বলল শাকিল। তাহলে এই তার দেয়া তথ্য মতে জুবায়ের এবং শাকিলকে গ্রেফতার করা হলো, এটা আদালতে প্রাসঙ্গিক। তাহলে পুলিশ হেফাজতে থাকাকালে আসামির দেয়া তথ্য মতে যদি কোনো অন্য আসামিকে গ্রেফতার করা হয়, কোন প্রকার অপরাধ সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়, কোন চোরাই মাল উদ্ধার করা হয়, এরকম যদি কোনো বিষয় থাকে, তাহলে সেই চোরাই মাল উদ্ধার বা জব্দকৃত মালামাল বা অপরাধ সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত যে সকল যন্ত্রপাতি, এগুলো যদি উদ্ধার করা হয়, সেই অংশটুকু হচ্ছে আদালতে প্রাসঙ্গিক। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 27 ধারায়। এই পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 28 ধারা। দেখি সাক্ষ্য আইনের 28 ধারায় কি বলা হয়েছে। সাক্ষ্য আইনের 28 ধারায় বলা হয়েছে, প্রলোভন, ভীতি, প্রতিশ্রুতিজনিত ধারণা অপসারণের পরে প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। অর্থাৎ প্রলোভন, ভীতি এবং প্রতিশ্রুতিজনিত যে ধারণাটা আছে, সেটা আদালত যখন অপসারণ করবে, তারপরে যে স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেটের সামনে প্রদান করা হবে, সেটা আদালতে প্রাসঙ্গিক। এই কথা বলা হয়েছে। অর্থাৎ আরো ক্লিয়ার করে যদি বলি, আদালতে যখন স্বীকারোক্তি প্রদান করতে যায় কোনো আসামি বা অভিযুক্ত ব্যক্তি, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে স্বীকারোক্তির বিষয়ে পড়াই শোনায় যে আপনি যদি স্বীকারোক্তি প্রদান করেন তাহলে আপনার দণ্ড হতে পারে, এমনকি আপনার ফাঁসিও হতে পারে। আপনাকে কোনো প্রকার ভয় দেখানো হয়েছে কিনা, আপনি কোনো প্রকার কারোর সাথে প্রতিশ্রুতি দিয়েছেন কিনা, এরকম যে একটা হল্প পরে শোনানো হয়। এই অল্প পড়ার পরে তাকে সময় দেওয়া হয় এবং তার মন থেকে ভীতি, ভয়, প্রলোভন, প্রতিশ্রুতি অপসারণ করা হয়। তারপর যদি কেউ স্বীকারোক্তি প্রদান করে, তার দোষ স্বীকার করে, তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। এই কথা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 28 ধারায়। এই পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 29 ধারা। সাক্ষ্য আইনের 29 ধারা তাহলে কি বলছে, স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে, মানে গোপনীয়তা রেখে অথবা মিথ্যা বলে তার কাছ থেকে সত্যটা বের করার উদ্দেশ্য যদি এরকম হয়, তাহলে শুধু গোপনীয়তার প্রতিশ্রুতির কারণে, কিসের, যে গোপনীয়তার প্রতিশ্রুতির কারণে এটা অপ্রাসঙ্গিক হবে না। অপ্রাসঙ্গিক হবে না মানে হচ্ছে প্রাসঙ্গিক হবে। আর প্রাসঙ্গিক কথাটার আরেকটা ভালো বাংলা হচ্ছে গ্রহণযোগ্যতা। প্রাসঙ্গিক কথার আরেকটা ভালো বাংলা হচ্ছে গ্রহণযোগ্যতা। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আদালতে বিচারকালে যে 3 জন অপরাধী একটা অপরাধ করেছে, এর ভিতরে একজন গ্রেফতার হয়েছে, সে আদালতে স্বীকারোক্তি প্রদান করছে যে স্যার আমিও এখানে যুক্ত ছিলাম, তবে আমি
আঘাত কম করেছি বা আমি এই ঘটনার সাথে কম জড়িত ছিলাম, তার পরবর্তীতে যখন ওই দুইজন গ্রেপ্তার হয়, গ্রেপ্তার হওয়ার পরে আদালতে যখন স্বীকারোক্তি প্রদান করে, তখন তাকে চার্জ করা হয় যে তুমি এই অপরাধ করেছো, অন্যজন বলছে। অর্থাৎ যে এর আগে স্বীকারোক্তি দিয়েছে তার নাম বলে না, যে এমন 2-4 জন লোকের কথা বলে, তখন দেখা যায় যে মিথ্যা, অন্য 2-4 জন লোকের কথা বলে যেটা মিথ্যা লোক, যে ওই লোক ওখানে ছিলই না। এর কারণটা হচ্ছে মামলার সত্যতা স্বীকারোক্তি বের করার জন্য এরকম কৌশল অবলম্বন করা হয়। যদি এমনটা হয় তাহলে বলা হয়েছে যে এই যে প্রতিশ্রুতি এবং মিথ্যা এক্ষেত্রে অপ্রাসঙ্গিক হবে না। অর্থাৎ যদি এরকম পরিস্থিতি ঘটে তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে, সেই প্রতিশ্রুতি আদালতে অপ্রাসঙ্গিক হবে না। এই কথাটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 29 ধারায়। এ পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের 30 ধারা, অর্থাৎ স্বীকারোক্তির সর্বশেষ ধারা। স্বীকারোক্তির সর্বশেষ ধারা বা সাক্ষ্য আইনের 30 ধারায় কি বলা হয়েছে? প্রমাণিত যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তিকারক তার সঙ্গে একই অপরাধে বিচারাধীন ব্যক্তিকে যৌথভাবে কি করছে? প্রভাবিত করে, তা বিবেচনাযোগ্য। আবার যদি বলি, প্রমাণিত যে স্বীকারোক্তি, সে স্বীকারোক্তিকারক এবং তার সঙ্গে একই অপরাধে বিচারাধীন ব্যক্তিকে যৌথভাবে প্রভাবিত করে, তা বিবেচনাযোগ্য। অর্থাৎ একই মামলায় বা একই অপরাধে 3 জন আসামি আছে, এই 3 জন আসামির ভিতরে একজন নিজের দোষ স্বীকার করছে এবং নিজের দোষ স্বীকার করে সে স্বীকারোক্তি প্রদান করেছে, পাশাপাশি যে অপর যে 2 জন আছে তাদেরকেও তাদের অপরাধের সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে। এরকম যদি হয় তাহলে সেই স্বীকারোক্তি আদালতে বিবেচ্য হবে। আরো ক্লিয়ার করে যদি বলি যে 3 জন আসামি আছে, 3 জন আসামির ভিতরে একজন নিজের দোষ প্রথমে স্বীকার করেছে, নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেছে, তারপরে অপর 2 জন সম্পর্কেও তাদের অপরাধের সংশ্লিষ্টতা বিস্তারিত তুলে ধরছে। এক্ষেত্রে তার এই স্বীকারোক্তি বিবেচ্য হবে বা প্রাসঙ্গিক হবে। এটা বলা হয়েছে এই সাক্ষ্য আইনের 30 ধারা, অর্থাৎ স্বীকারোক্তির সর্বশেষ ধারা। এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 31 ধারা। দেখি আমাদের 31 ধারায় কি বলেছে? বলেছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। কি বলছে? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা হতে পারে, প্রমাণে বাধা হতে পারে। এর আগে আমরা যখন স্বীকৃতি পড়েছিলাম 17 থেকে 23 ধারা, সেখানে আমরা পড়েছিলাম যে স্বীকৃতি কখনো বিচার্য বিষয় নয়, মানে স্বীকৃতি হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, যেটা হচ্ছে একটা সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে। তাহলে আমরা একটা উদাহরণ দেই, উদাহরণে দেখা যাক কি বলে। ক ক্ষয়ের বিরুদ্ধে একটা অভিযোগ করছে। কি করেছে? ক ক্ষয়ের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে। অভিযোগ করে বলছে কি যে খ কয়ের কাছ থেকে চুক্তি মূল্যে 2 লক্ষ টাকা নিছে। তাহলে এই যে ক হচ্ছে ক্ষয়ের বিরুদ্ধে একটা অভিযোগ করছে, অভিযোগ করে বলছে কি যে চুক্তি মূল্যে 2 লক্ষ টাকা নিছে। কে নিছে? খ নিছে। কে নিছে? খ নিছে। খ কি বলেছে? যে আমি 2 লক্ষ টাকা নেই নাই, ক আমাকে জোরপূর্বক 2 লক্ষ টাকা নিছি মর্মে স্ট্যাম্পে সই করাইছে। তাহলে কথাটা কেমন দাঁড়াইলো না? যে ক অভিযোগ করছে খ তার কাছ থেকে 2 লক্ষ টাকা চুক্তি মূল্যে নিছে, তার কাছে স্ট্যাম্পে চুক্তিনামা আছে, কিন্তু খ যাইয়ে কি বলছে যে না, আমি তার কাছ থেকে 2 লক্ষ টাকা নেই নাই, আমি ওখানে সিগনেচার করছি, কারণ সে আমাকে জোর কইরা প্রাণনাশের হুমকি দিয়া সে আমাকে এখানে সিগনেচার করাইছে, এজন্য ওই তার কাছে 2 লক্ষ টাকার চুক্তির স্ট্যাম্প রয়েছে। তাহলে এই বিষয়টা এখানে আমাদের বলা হয়েছে যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে তা প্রমাণে বাধা হতে পারে। তবে কি হচ্ছে? প্রমাণে বাধা হতে পারে। এই জিনিসটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 31 ধারা। এই ছিল আমাদের সাক্ষ্য আইনের 6ষ্ঠ ক্লাস। তাহলে 6ষ্ঠ ক্লাসে আমরা যেটা শিখছি যে স্বীকারোক্তি, তাহলে 6ষ্ঠ ক্লাসে আমাদের স্বীকারোক্তি ছিল 24 থেকে 30 ধারা পর্যন্ত। এই 24 থেকে 30 ধারা পর্যন্ত ছিল আমাদের স্বীকারোক্তি বা কনফেশন। কনফেশন যে স্বীকারোক্তি অথবা কনফেশন ছিল 24 থেকে 30 ধারা পর্যন্ত। আমরা একটা ধারা বেশি করছি, পরবর্তীতে আমরা মৃত্যুকালীন জবানবন্দি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের লেকচার থেকে আপনাদের একটু হলে উপকার হচ্ছে। তাহলে আমরা যেটা পড়লাম, প্রথমত পড়লাম 17 থেকে 23 ধারা। এই 17 থেকে 23 ধারা পর্যন্ত পড়লাম স্বীকৃতি এবং হচ্ছে
24 থেকে 30 ধারা পর্যন্ত করলাম স্বীকারোক্তি। স্বীকারোক্তি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 90%। এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। প্রথমত সংজ্ঞা আসতে পারে, তারপরে হচ্ছে স্বীকৃতি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক সেটা আসতে পারে, স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক, তারপর পুলিশ হেফাজতে স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক, এই বিষয়ে কোশ্চেন আসতে পারে। আপনারা এই বিষয়গুলো দেখবেন।